আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের এবং মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী। সেই বাংলাদেশ জামাত ইসলামীর মুক্তাগাছা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী খেলার মাঠে ঐতিহাসিক এই কর্মী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উপজেলা আমির জনাব শামসুল হক। আজকের এই সম্মেলন মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন এই সম্মেলনের প্রধান বক্তা, যিনি আপনাদের এই মাটির কৃতি সন্তান, যিনি বাংলাদেশের জাতীয় রাজনীতি, সাংবাদিকতা, আইন অঙ্গনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে কূটনৈতিক অঙ্গনে যার দক্ষতার সাথে অবাধ এবং কৃতিত্বপূর্ণ বিচরণ, বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আমাদের প্রচার এবং মিডিয়া বিভাগের সুযোগ্য সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, আজকের সভামঞ্চে উপবিষ্ট ঢাকা মহানগরী জামাতের দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, আমাদের প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, আজকের সভামঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট গবেষক, লেখক, ময়মনসিংহ সাংগঠনিক অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকি, এখানে উপস্থিত ময়মনসিংহ জেলার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জনাব আব্দুল করিম, টাঙ্গাইল পার্শ্ববর্তী বিভিন্ন জেলার সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ, কেন্দ্রীয় শুরার সদস্যবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুজ্জামান এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অনেক বিদায়ী বর্তমান সদস্যবৃন্দ, আজকের এই সম্মেলনে উপস্থিত সুধীবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, অন্যান্য রাজনৈতিক এবং সমমনা দলের প্রিয় নেতৃবৃন্দ, মুক্তাগাছা এই উপজেলার 10টি ইউনিয়ন থেকে এবং একটি পৌরসভা থেকে এই শীতের প্রচন্ড কনকনে আবহাওয়ার প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে সকাল থেকে যারা মিছিল সহকারে তাকবীর ধ্বনিতে মুষ্টিবদ্ধ বাহু উঁচিয়ে এই ঐতিহ্যবাহী মাঠে আপনারা সমবেত হয়েছেন, আমার প্রিয় মুক্তাগাছাবাসী, আপনাদের সকলকে নিয়ে আমরা আসুন আরেকবার হৃদয়ের সকল তৃপ্তি নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে 24 সালের 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, যে গণবিপ্লব, মহান আল্লাহর যে রহমত এবং করুণা এই জাতির প্রতি নাজিল হয়েছে, যা নাজিল না হলে আজকে মুক্তাগাছার ময়দানে আপনাদের সাথে আমাদের দেখা হতো না। সেই রব, সেই করুণার আধার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয়ের সকল তৃপ্তি সন্তুষ্টি দিয়ে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই সাথে সাথে কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর এই রহমত, এই করুণার পেছনে যাদের ত্যাগ, যাদের কোরবানি, যাদের ইখলাস, যাদের শাহাদাত, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, 30,000 লোক আহত হয়েছে, হাত নাই, চোখ নাই, পা নাই, মগজ গুলিতে বেরিয়ে ছিটকে পড়েছে, এইসব হাজার হাজার আহত এখনো হাসপাতালে বাসা বাড়িতে কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। শহীদদের মায়ের চোখের পানি, আহতদের রক্ত এখনো শুকায়নি। যারা জীবন দিয়ে বাংলার মানুষের নতুন স্বাধীনতা,
ভোটাধিকার, গণতন্ত্র, আমাদের মূল্যবোধ, জাতিসত্তা রক্ষার জন্য আবার জীবন দিয়ে আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন অভিযাত্রায় তারা অবদান রেখেছে। তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হ্যাঁ আল্লাহ, এই শহীদদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আহতদেরকে আল্লাহ তুমি সুস্থ হয়ে তাদের রক্ত, তাদের ত্যাগের এই নতুন বাংলাদেশে সুস্থ সংক্ষম এই জুলাই যোদ্ধাদেরকে আবার আমাদের মিছিলে শামিল হওয়ার তৌফিক দাও। আমার প্রিয় মুক্তাগাছাবাসী, এই সংগ্রামী আন্দোলনে শহীদের স্মৃতি বিজড়িত এই মুক্তাগাছা, এই ঐতিহাসিক আন্দোলনে মুক্তাগাছার মাটির সন্তানদেরও ত্যাগ এবং কোরবানি শাহাদাত রয়েছে। আপনারাও কিন্তু এই নতুন বাংলাদেশ নির্মাণে এই আন্দোলনের গর্বিত অংশীদার, কি বলেন ঠিক কিনা? তাই আপনাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই জামাত ইসলামের পক্ষ থেকে। আমরা যেহেতু সালাতুল জোহরের আগে 1:15টার মধ্যে আমাদের কথা এবং সম্মেলনের কাজ শেষ করতে চাই, সংক্ষেপে আল্লাহ তৌফিক দিলে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। পয়লা কথা, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে 17-18 বছরের একটা কালো যুগ আমরা পার করে এসেছি, নাকি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের যে বর্বর যুগ ছিল, শিরক, বেদাত, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, মানুষে মানুষে হানাহানি, মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল, এই অসভ্য বর্বর যুগকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত বলে অভিহিত করা হয়, নাকি বলেন? তা আমাদের এই 18 বছরকে এটাও একটা বর্বর, একটা জাহেলি যুগ আমরা পার করে এসেছি। যে যুগে আমাদের কোনো ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, ধর্মীয় অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ক্ষুধার্ত মানুষের খাবার নেই, নিরন্ন মানুষের হাজারি, অন্নহীন বস্ত্রহীন মানুষের কান্নায় এই বাংলার আকাশ বাতাস ভারী হয়েছে। একদলীয় কর্তৃত্ববাদী এক ব্যক্তি, এক নেতৃত্ব, শেখ পরিবার, একটি দলের নেতৃত্ব বাংলাদেশ জিম্মি হয়ে জাহেলিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না, তাদের ছেলে না হলে ব্যবসা হবে না, শেখ পরিবারের আত্মীয় না হলে ব্যবসা বাণিজ্য, চাকরি, জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে 17-18টি বছর আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সন্তানদের চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি সব তছনছ করে দেয়া হয়েছে। সেই জন্য আমরা বলি, আমরাও একটি জাহেলিয়াতের যুগ পার করেছি, আমরা একটা কালো যুগ পার করেছি। এবং আপনি চিন্তা করতে পারেন, গণতন্ত্রের কথা বলে ওনারা ক্ষমতায় আসলেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন। কি বলেন ঠিক কিনা? 14, 18, 24 তিনটা নির্বাচন হয়েছে, 15টা বছর পার হয়েছে, আমরা ভোট দিতে পারিনি। ভোট দিয়েছেন আপনারা? তাহলে কি হলো? আপনি কর্তৃত্ববাদী শাসক, দিনের ভোট রাতে করবেন, ভোট কাটবেন, দামি ভোট করবেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোটাররা ভোট কেন্দ্রে রওনা দেয় সকালে, রাস্তায় গাড়ি আটকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর পুলিশ লীগ, এরা বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। কি বলেন ঠিক কিনা? আমরা ভোট জোর করে যদি কেউ চেষ্টা করে ভোট কেন্দ্রে যায়, সে মার খেয়েছে, আহত হয়েছে, প্রিজাইডিং অফিসারকে বলেছে আমার ভোট দেন, বলে না, ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোট দিতে পারবেন না, বাড়ি চলে যান। 14, 18, 24 তিনটা ভোটের বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা কি গণতন্ত্র হতে পারে? এই কালো যুগে এইভাবে আমাদের ভোটাধিকার হত্যা করা হয়েছে। আশ্চর্য ব্যাপার। সেই ভোট নিরপেক্ষ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা আন্দোলনের বিপ্লবী সৈনিক, ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজম ঐতিহাসিক কেয়ারটেকার সরকারের ধারণা এবং ফর্মুলা এই জাতির সামনে পেশ করেছিলেন। মনে আছে কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনে আসলে একে একে আওয়ামী লীগ, বিএনপি সবাই ভিন্ন ভিন্ন ভাষায় জামাতের এই ঐতিহাসিক ফর্মুলা ধারণ করে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমরা বারবার আন্দোলন করেছি। সেটা গৃহীত হয়েছিল। হাসিনা ক্ষমতায় এসে কর্তৃত্ববাদী শাসক ভোট ডাকাতি করবে বলে, গণতন্ত্র ধ্বংস করবে বলে, অন্য কেউ ক্ষমতায় আসুক না, সারা জীবন সে ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, হিটলারের মতো এই জাতি
করবে বলে সে কেয়ারটেকার সরকারের বিধানটা সে বাতিল করে দিয়েছিল। মনে আছে আপনাদের? যখন এই প্রশ্ন আসলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের তো মনে আছেই, পার্লামেন্টে যখন তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানকে বাতিল করার জন্য বিল এনে আলোচনা হতে লাগলো, পার্লামেন্টারি প্রসিডিউর অনুযায়ী সেখানে একটা পার্লামেন্টারি কমিটি গঠন হলো। এই কমিটি সিদ্ধান্ত নিক তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকবে কি থাকবে না। সেই কমিটি বসলো, সেই কমিটির মিটিং এ সিদ্ধান্ত হলো যে না, একটি অবাধ নিরপেক্ষ, একটি ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা থাকা উচিত। কমিটির সকল সদস্য, হাসিনা যখন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ক্ষমতায় 11 সালে, পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে হাসিনা বললেন যে না, আমরা এই সিদ্ধান্ত মানে এটা বাতিল করতে হবে। চলে গেল সেটা সংশোধনের জন্য আদালতে। সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী আদালতে যখন কোনো জটিল সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়, প্রয়োজন মনে করলে চিফ জাস্টিস সেখানে আইনি পরামর্শের জন্য অ্যাডভোকেট কিউরি নিয়োগ করেন। প্রায় 9 জন অ্যাডভোকেট কিউরি নিয়োগ করলেন প্রধান বিচারপতি। ইতিহাস সাক্ষী, 9 জনের মধ্যে 8 জন অ্যাডভোকেট কিউরি বলেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিরপেক্ষ নির্বাচন, নির্বাচিত সরকারের হাতে স্বাধীনভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন, এটা থাকা উচিত। আদালতে অ্যাডভোকেট কিউরিদের সকলের সিদ্ধান্ত আদালতকে মানতে দেওয়া হলো না। আদালতের উপর ডিক্টেট করে স্বৈরাচারী শেখ হাসিনা সেই সিদ্ধান্ত আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিলেন। কি দাঁড়ালো? উনি পার্লামেন্ট মানেন না, উনি আদালত মানেন না। এই কারণেই তো আমরা ফ্যাসিস্ট বলি, এই কারণেই তো আমি অত্যাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসক। যে কারণে তার বিরুদ্ধে আজ 18-19 বছর বাংলার দামাল ছেলেরা রাজপথে আন্দোলনে নেমেছিল। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমরা তাকে ফ্যাসিস্ট বলি। আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার ফিরিয়ে আনার জন্য পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য রিট করা হলো। আমরা জামাত ইসলামী সেই রিটের বাদী পক্ষ হয়ে আদালতে আমরা লড়াই করেছি এবং মহামান্য আদালত জাতির আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে সুবিচার করে সেই তত্ত্বাবধায়ক সরকার বিধানকে আবার ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ, নির্বাচন হবে নিরপেক্ষ এবং অবাধ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে। আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ভোটাধিকার নেই, কি পরিমাণ কর্তৃত্ববাদ! আমাদের রাজনৈতিক অধিকার শেষ, মিটিং মিছিল করা যাবে না। 10 জন যদি কোথাও বসেন, ধরে নিয়ে বলবে নাশকতার ষড়যন্ত্র করতেছে, বাড়ির থেকে ধরে নিয়ে মামলা দেবে, মিছিল করা যাবে না, অফিস খুলতে পারবে না, বৈঠক করতে পারবে না। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ রাস্তাঘাট সব জায়গা দখল করে মিটিং করবে, তাদের কোনো অনুমতি লাগবে না। আইন লঙ্ঘনে নিরীহ নিরপরাধ লোকদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে হাত কড়া পরিয়ে বেড়ি পরিয়ে কোর্টে উঠানো হয়েছে। 17-18টা বছর মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা সাক্ষী দিয়ে কত লোককে শাস্তি দেওয়া হয়েছে, কত লোককে আদালতে নেওয়া হয়েছে। আইনের অধিকার বাংলাদেশের মানুষ পায়নি। আপনারা মুক্তাগাছা, ময়মনসিংহের লোকেরা বিনা অপরাধে জেলে গেছেন না? মামলা হয়েছে না? বাড়ি ঘরে থাকতে দেয় নাই, পালায় পালায় রাস্তাঘাট, বিল, খাল, ঘের, আজকে বাড়ি কালো বাড়ি, এইভাবে কাটিয়ে তো আমরা স্বৈরাচারের যুগ পার করেছি। যে কালো যুগে আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, আইন অঙ্গনে বাংলাদেশের মানুষ সুবিচার ভোগ করতে পারে নাই। আমাদের কোন ধর্মীয় মূল্যবোধ, আমাদের জাতি সত্তা, আমাদের কোন ধর্মের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। সংখ্যাগরিষ্ঠ মানুষের এই বাংলাদেশ, 90% মানুষ যেখানে মুসলমান, সকাল সন্ধ্যা যাদের আজানের ধ্বনি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তৌহিদে বিশ্বাস করে, অন্যান্য ধর্মের অবলম্বীরাও স্বাধীনভাবে তারা এখানে ধর্ম পালন করে, সেই বাংলাদেশে একজন মুসলিম রাষ্ট্রপ্রধান দেশের সকল ইসলামী দলের নেতৃবৃন্দ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক স্কলার থেকে গ্রেফতার করে কারারুদ্ধ করেছে কিনা বলেন? বছরের পর বছর জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ, আলেম ওলামা, ইসলামী দল, বক্তা, ওয়াইজ, স্কলার, বড় আলেম যাদেরকে শ্রদ্ধা করা হয়, সকলকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। মিথ্যা নিকৃষ্ট মামলা দিয়ে তাদেরকে মানুষের কাছে অপমানিত করার চেষ্টা
চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ একেবারে সাজানো বানানো মিথ্যা অভিযোগ, বাদী সাজানো, এজার সাজানো, সাক্ষী সাজানো, ট্রাইব্যুনাল সাজানো, বিচারক সাজানো, যাদের অভিযোগের এজারে একটা লাইনও সত্য নয়। মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এটিএম আজহার নারী ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। সিসিসি লজ্জায় জাতির জন্য। খুন, হত্যা, ধর্ষণের মামলা দিয়ে যার যেসব প্রিয় নেতৃবৃন্দ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, কারোর দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলে নাই, কারো গায়ে হাত তোলে নাই, একটা টাকা হারাম উপার্জন করে নাই, এইসব নেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এটা কি কোনো আইনের শাসন? জামাত ইসলামীর আরো অনেক প্রিয় নেতৃবৃন্দ, অধ্যাপক গোলাম আজম, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুল সোবহান, আব্দুল খালেক মন্ডল, মকবুল আহমদ সাহেব, অধ্যাপক নাজির আহমদ, যারা ফাঁসি না হলেও কারাগারে দিয়ে তিলে তিলে নির্যাতন করে কারার ভেতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী, এইসব লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা বিচার পাইনি, এগুলো সব রাজনৈতিক হত্যাকাণ্ড। এটা একটি বিদেশের ইঙ্গিতে গোয়েন্দা সংস্থাদের সাজানো পরিকল্পনায় আমাদের দেশের ইসলামী জাতিসত্তা ধ্বংসের জন্য আধিপত্যবাদের সেবাদাস ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার সকল নৈতিক আদর্শিক যুক্তি যখন তাদের হারিয়ে গেল, তখন এই হত্যা নির্যাতনের পথ তারা বেছে নিয়েছিল। তারা দেখলো জামাত ইসলামীকে তো যুক্তি দিয়ে, চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করা যাবে না, কি করা যায়? তারা এখন তথাকথিত যুদ্ধ অপরাধের একটা আইন বানালো। তার পিতা যে রাজনৈতিক এই অসত্য অভিযোগকে অস্বীকার করে মীমাংসিত বিষয় হবে জাতীয় ঐক্য গড়ে তুলে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সেই মীমাংসিত বিষয়কে তার কন্যা বিদেশি প্রভুদের ইঙ্গিতে আবার সেই আইনকে সংশোধন করে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে রাজনৈতিক উদ্দেশ্যে তারা জুডিশিয়াল কিলিং করেছে, বিচারিক হত্যাকাণ্ডের শিকার তারা হয়েছে। আমরা তাই এই কারণে বলি যে যুগ আমরা পার করেছি, এটা ছিল একটা কালো যুগ, বিচার আমরা পাইনি। এখনো এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে 14টি বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা এটিএম আজহার ভাইকে আজকে এখান থেকে মুক্তি দাবি করছি। সব অভিযোগ মিথ্যা। কেন আপনি আটকে রাখবেন? বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফলে তাদের আনা মিথ্যা অভিযোগ থেকে তাকে মুক্তির ঘোষণা দিন, তাদেরকে অপরাধ ঘোষণা করুন। আমার প্রিয় মুক্তাগাছাবাসী, আমরা তাই বলতে চাই, এই কালো যুগ পার করে নতুন বাংলাদেশের জন্ম যারা দিয়েছে, একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূস সাহেব একটি জাতীয় নির্বাচনের জন্য সংস্কার সাধন করে জাতীয় ঐক্যমত গড়ে তুলে যখন সামনে এগিয়ে চলেছেন, 5টি মাস হলো সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো কিন্তু থামে নাই। কি বলেন? উনি 5ই আগস্ট, আমরা তখন কারাগারে জামাত নেতৃবৃন্দ অনেকে আটক ছিলাম, টেলিভিশনে দেখছিলাম রাজধানী ঢাকা সহ বাংলার কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ। রাজধানী শাহবাগ, উত্তরার দেশের চতুর্দিক থেকে কোটি কোটি মানুষ যখন ওই ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড হাসিনার বাসভবন গণভবনের দিকে ধাবিত হয়েছিল, জীবন বাঁচানোর জন্য দুপুর বেলায় সে আর তার বোন হেলিকপ্টারে পালিয়ে ভারতে চলে গেল। যেখানকার মাল সেখানেই চলে গেল। কি বলেন? গিয়েও তো বাঁচে নাই। আমরা ভারত বর্তমান সরকারের, বিজেপির শাসক মোদী সরকারের তীব্র সমালোচনা ধিক্কার জানাই। আপনারা আন্তর্জাতিক কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে এদেশের খুনি ফ্যাসিবাদী হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন, আর সেখানে বসে সে ষড়যন্ত্র করছে, অডিও ভিডিও বক্তব্য দিচ্ছে, নেতাদের সাথে ফোনে কথা বলে, গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে সব তার বক্তব্য আসতেছে, বলে আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বো। কি শোনেন না? ঢুকে পড়বেন, পরে ঢুকে দেখবেন জনগণ কি করে।
এত সাহসটা চলে গেলেন কেন? পালিয়ে যায় কেন? 300 এমপির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনা রেহানা তুমি কেন চলে গেলে? তুমি যদি নিরপরাধ হয়ে থাকে, এত সাহস থাকে, দেশকে ভালোবাসো, তাহলে দেশেই তুমি থাকতে। পালিয়ে যায় চোর, পালিয়ে যায় ডাকাত, পালিয়ে যায় খুনি, পালিয়ে যায় লুটেরা। তুমি পালিয়ে গিয়ে প্রমাণ করেছো যে তুমি অপরাধী, অপরাধ করেছো। বাংলাদেশে উনি আসতে পারবেন না। 226-27 মামলা হয়েছে, তিনি বিদেশ থেকে বক্তব্য রেখেছেন আমার নামে এত মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে তুমি নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছো, আল্লাহ তাআলার কি ইচ্ছা সেই ট্রাইব্যুনালে তোমার নামে এখন বিচার হচ্ছে, ফাঁসির আয়োজন হচ্ছে। আমাদের নেতাদের ফাঁসি দিতে গিয়ে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী দেয়া লাগছে। তোমার ফাঁসির জন্য মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী লাগবে না, সত্য সাক্ষী দিয়ে তোমাকে 100 বার ফাঁসি দেওয়া সম্ভব। তাহলে উপায় নেই গোলাম হোসেন। গ্রামে কথা আছে আমাদের খুলনায়, বলে কি উপায় নেই গোলাম হোসেন। অনেকে বলে যে মাথা যখন বেশি খারাপ হয় তখন উপায় নেই গোলাম হোসেন কথাও বলতে পারে, উল্টে যায়, বলে গোলাম নেই উপায় হোসেন। তা এখন উনারও এখন গোলাম নেই উপায় হোসেন। ওইটা করে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনি এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করলেন, আপনি জুডিশিয়াল কু করে বিচারপতিদেরকে দিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন। আপনি আনসার কাণ্ড, সচিবালয় ঘোরাও, এ দাবি সে দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এইসব সকল ধর্মের ভাইদেরকে উস্কে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন। এখনো সেই চেষ্টা আপনি করছেন। সচিবালয়ে আগুন লাগে, এখানে এইটা হয়। 5 মাস যে বলেন একটা সরকার নির্বাচনে যে সমর কাজ করবে, জনগণকে নিয়ে চলবে, নাকি ওই দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে? আজকে সেই অস্থিরতা, অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্যের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে আমরা নিশ্চয়ই আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের সোনার সন্তানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে যে ঋণী করে গেছেন, এই রক্তের দায়, রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কি বলেন ঠিক কিনা? বাংলার লক্ষ কোটি মানুষ যেমন জুলাইয়ের অভ্যুত্থানকে সফল করেছে, ওই আবু সাঈদ বুকদের মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাঈদ বুকরা আবার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে ইনশাআল্লাহ। আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ, অবাধ, এবং তা হতে গেলে রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগ এবং সকল অর্গান করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে, এটা ঠিক। এই 15 বছরের স্বৈর শাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগের যে পরিমাণ দলীয়করণ আর দুর্নীতিতে ডুবে গেছে, সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে। তবে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ 5-7টা অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। খুব সংক্ষেপেও যেমন সম্ভব নয়, খুব লম্বা সময়েরও প্রয়োজন নেই, মাঝামাঝি এই ন্যূনতম সংস্কারে যতটুকু সময় সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী সেইটুকু সময় দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রাজি আছি, আমরা সম্মত আছি। কারণ উইদাউট এনি রিফর্ম আবার যদি ইলেকশন হয় তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কি বলেন ঠিক কিনা? এইটা করে লাভ কি? যে নিরপেক্ষ নির্বাচনের আশা 18 বছর আমরা পার করলাম, 2 মাস 6 মাস দেরি করেও যদি নির্বাচনে নিরপেক্ষ হয়, আমরা তো সেই নির্বাচনই চাই। কি বলেন ঠিক কিনা? ফলে আপনাদের মুক্তাগাছবাসীকে আমি আহ্বান জানাই, জামাতের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণ করব, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কাজ করে
অবাধ নির্বাচনের এই প্রক্রিয়া আমরা সহযোগিতা করব। কিন্তু ইন দি মিন টাইম কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, মানে কাল ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন? দরকার থেকে রে বাবা, তুমি তো ধৈর্য ধরেছ, আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয়। ফলে এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবর করেন, ভোট হইলে তো যারা জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। সেই জন্য আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি, দল মতের ভিন্নতা থাকলেও সকল রাজনৈতিক দলের প্রতি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের তাবেদার থেকে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান দিয়েছেন, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই। তা না হলে আমাদের ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। সেই দুর্যোগ নেমে আসলে কোন চাঁদাবাজি মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করতে হবে। মুক্তাব রাষ্ট্রবাসী সবাই আমরা রাজি আছি, সবাই আমরা রাজি আছি। আমাদের অর্থনীতি লুটপাট শেষ, কালো যুগের কত বর্ণনা শুনবেন, সময় লাগে। এই যে শেখ হাসিনা, তার বোন রেহানা আর তার বোনের মেয়ে টিউলিপ ব্রিটেনে গিয়ে একজন প্রতিমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। কাণ্ড কারখানা শুনছেন। দেবপ্রিয় ভট্টাচার্য দেশের একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, অন্তর্বর্তীকালীন সরকার তাকে শেখ হাসিনার আমলের অর্থ পাচার আর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের যে কমিশন করেছিল, দেবপ্রিয় ভট্টাচার্যকে উনি সেই কমিশনের চেয়ারম্যান করেছেন। আমার সঙ্গে তার কথা হয়ে গেল জাতীয় সংলাপে, পাশাপাশি বসেছিলাম। জিজ্ঞেস করলাম, দাদা কি খবর, শ্বেতপত্র দেশের অবস্থা কি? উনি বললেন, পরার ভাই, আমরা এই কমিশন যদি গঠন করে এই শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব আমার উপর যদি না আসতো, শেখ হাসিনা যে কি পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি তা জানতে পারত না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, প্রায় 9টা মেগা প্রকল্প, এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মা, খালা আর ভাগ্নি মিলে আত্মসাৎ করেছে, অর্থ পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। তদন্ত চলছে, আরো অনেক গর্তের সব থলের বিড়াল সব বেড়ে আসতেছে। ক্ষমতায় থাকতে তো এই সমস্ত শুভঙ্করের ফাঁকি ধরা যায় না, যেই উনি চলে যান তখন শুভঙ্করের ফাঁকি প্রকাশিত হয়। এই জন্য তাড়াহুড়া করে এই খুনি, এই ফ্যাসিস্ট, এই দুর্নীতিবাজ লুটপাটকারীদের জন্য বিচারের যে ট্রাইব্যুনাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারকে ব্যাহত করা যাবে না। বিচার না করে যদি আপনি চট করে নির্বাচন করেন, তাহলে আবার সেই দুর্নীতিতে ভরা কালো যুগ বাংলাদেশের সামনে আসবে, ভোটও দিতে পারবেন না। সেজন্য আমরা এই অপরাধ ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী দুর্বৃত্ত ফ্যাসিস্ট জনগণের বিরুদ্ধে যারা 15 বছর কাজ করেছে, তাদের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটরদের কাছে আমাদের আবেদন থাকবে, কোনো ডিলে করার দরকার নাই। অবিলম্বে আগামী নির্বাচনের আগে বিচার কাজ, তদন্ত কাজ এত পর্যায়ে আপনি এগিয়ে নেবেন যেন বিচারের আগে জনগণ বুঝতে পারে যে বিচার কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে এই জাতি আশা করে বসে আছে, এই ফ্যাসিবাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক, রাজনৈতিক, আদর্শিক, সাংবিধানিক অধিকার থাকবে না। তারা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিকভাবে তাদের মৃত্যু ঘটবে ইনশাআল্লাহ। বিচার করতে হবে, বিচার কার্যকে খুব দ্রুত ত্বরান্বিত করতে হবে। ফলে নতুন বাংলাদেশে নির্বাচনকে ঠেকাবার বাইরের শক্তি, আভ্যন্তরীণ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে থাকবে তো? ফলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান।
তিনি বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, জামাত ইসলামীর যে কল্যাণমূলক রাষ্ট্র, যে মানবিক রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই। শিক্ষিত দক্ষ তরুণ সমাজ আগামী দিনে সেই রাষ্ট্রের পরিচালক হবে, যে রাষ্ট্রের দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, জেনা ব্যভিচার অসৎ আচরণ থাকবে না, এমন এক শিক্ষিত নৈতিক চরিত্র সমৃদ্ধ জাতি গঠনের মতো শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তৈরি করব। ক্ষুধা দারিদ্র নিরন্ন মানুষের কান্না থাকবে না। অর্থনীতি, রাজনীতি, মতাধিকার, মানবিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি, সকল ধর্ম বর্ণের লোকেরা মিলেমিশে হাতে হাত ধরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। তাই আমি মুক্তাবাসীকে আহ্বান জানাই, আগামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ হবে। জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, জামাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে মনে করে 300 আসনে নির্বাচন করার শক্তি, যোগ্যতা, প্রার্থী আমাদের আছে আলহামদুলিল্লাহ। নির্বাচনে জোট হবে, এককভাবে করব, সবকিছু সম্পর্কে নির্বাচনের দিনক্ষণ যখন এগিয়ে আসবে তখন আরো নিশ্চয়ই করে বলা যাবে। তবে আমরা প্রস্তুত আছি। আমাদের আমির সাহেব বলেছেন জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে স্থায়ীভাবে রক্ষা করার প্রয়োজনে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক শক্তি এবং ঐক্যের সঙ্গে ঐক্য করতে জামাত ইসলামী রাজি আছে। ইসলামী দল, সংগঠন, মত, স্কলারদের সঙ্গেও তাদের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে। জামাত ইসলামী ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত থাকলে কোনো না কোনো পর্যায়ে একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা রাজি আছি। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে মিথ্যাচার, অসততা, দুর্নীতি থাকবে না। আল্লাহ তাআলার খাস রহমত থেকে নাজিল হতে পারবে সবচেয়ে ইনসাফপূর্ণ যে রাষ্ট্র। ইনসাফ কোনো মানুষ দিতে পারে না, মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হয়, প্ররোচিত হয়, পক্ষপাতিত্ব করে। সেজন্য মানুষের কাছে আসল সুবিচার নেই। আসল সুবিচার কোথা থেকে আসবে? সুবিচারের উৎস হচ্ছে, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। নির্ভুল জ্ঞানের উৎস কোনটা? আল কোরআন। কোরআনেই আল্লাহ বলেছেন, কোরআনের বিধান, সুন্নাহর বিধানই হচ্ছে ইনসাফপূর্ণ সমাজের একমাত্র দলিল। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ওলামায়ে কেরাম, দ্বীনি ভাই, মুক্তাগাছাবাসী জনগণের কাছে আল্লাহর কালামের সূরা হাদীদ সম্ভবত 25 নম্বর আমি আয়াত পাঠ করছি। এখানে আল্লাহ বলেছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়িনা দিয়েছি, এই কারণে যে লিয়াকুমান নাসু বিল কিসত, গোটা মানব জাতি যেন কিস্তের উপরে, সুবিচারের উপরে কায়েম হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। কিস্ত মানে হচ্ছে সুবিচার, জাস্টিস, যেটা আমাদের সংবিধানে আছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটাই হচ্ছে সুবিচার। স্বাধীনতার পরে সংবিধানে এই ন্যায় নীতির কথা থাকলে এই 53 বছরে জাতি সুবিচার পায়নি। বলে আল্লাহকে ভয় করে নির্ভুল জ্ঞানের উৎস কোরআনের ইনসাফের ভিত্তিতে যদি আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি তাহলেই প্রকৃত ইনসাফ হবে। হবে কিনা বলেন? আমি একটা আয়াত বলে আমার বক্তব্য শেষ করি। কল্যাণ রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, আল্লাহর উপরে বিশ্বাস করার পর, ঈমানের পর, আল্লাহকে ভয় করে কোন জনপদের, কোন রাষ্ট্রের লোকেরা যদি রাষ্ট্র গঠন করতে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই দেশের জন্য, জাতির জন্য আমি উন্মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ বলি। ফলে আল্লাহর এই বারাকাত আমাদের এই কল্যাণ রাষ্ট্রে নাজিল হবে যদি ঐশী জ্ঞানের উৎস কোরআনকে, কোরআনের চেতনা, কোরআন ইনসাফকে ভিত্তি করে কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি। এটাই হবে একটি ওয়েলফেয়ার স্টেট। তখন ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম দেশ এবং দুনিয়া দেখতে পাবে। আহাজারি থাকবে না, কান্না থাকবে না, জুলুম থাকবে না। আমরা কি সেই কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি? আগামী নির্বাচনে এই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য মুক্তাগাছাবাসী সৎ নেতৃত্ব নির্বাচনে
আপনাদের সামনে যাকে প্রার্থী ঘোষণা দেওয়া হবে তাকেই আপনারা নির্বাচিত করবেন। সবাই রাজি আছেন? মহান আল্লাহ তাআলা এত রক্তের সাগর পাড়ি দিয়ে এই জাতির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে সৎ নেতৃত্ব নির্বাচন করে আল্লাহর কল্যাণ, আল্লাহর বরকতের রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।